স্যার, আপনার গাড়িটা মুছে দেব? না, লাগবে না, আমার গাড়ি পরিষ্কার আছে। তাহলে যে কোনো একটা কাজ দিন। কি কাজ দেব? তাছাড়া তুমি এত ছোট, কাজ করতে চাইছো কেন? কি করব স্যার? কাজ না করলে খাবো কি? প্লিজ স্যার, যে কোনো কিছু কাজ দিন, আমি করে দেব। আর আপনি 10-15 টাকা দেবেন, তাই দিয়ে সকালের খাবারটা খাবো। রাতে খাইনি তো, খুব খিদে লাগছে। কথাটা শুনেই রাশেদ মাহমুদ গাড়ি থেকে নামলো। কথাটা সত্যি বেশ লজ্জাজনক লাগলো। এই সময় এসে একটা 7 কিংবা 8 বছরের ফুটফুটে বাচ্চা না খেয়ে আছেন। হায়রে দুনিয়া! রাশেদ সাহেব সোজা ওর সামনে হাঁটু গেড়ে বসলেন। তোমার নাম কি? বাবু। আমার নাম বাবু। বাবুর মতোই কিউট নাম। কি স্যার, কোনো কাজ তো দিলেন না? তাহলে আসি, অন্য খদ্দের ধরতে হবে। তোমার খুব ক্ষুধা লাগছে? হ্যাঁ, রাতে খাইনি, আর কাল দুপুরে সামান্য ডাল আর ভাত খেয়েছিলাম। রাশেদ সাহেব আর দেরি করলেন না, বাবুর হাত ধরে সোজা একটা বড় রেস্তোরাঁ নিয়ে আসলেন। স্যার, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কথা বলো না। রাশেদ সাহেব হোটেলে ঢুকে খাসির মাংস আর বিরিয়ানি অর্ডার করলো। ওয়েটার খাবার পরিবেশন করলো। নাও বাবু, খেয়ে নাও। কি এগুলো? আর আমি কেন খাবো? তোমার না ক্ষুধা পাইছে? পাইছে তো, কিন্তু কোনো কাম হয় নাই। কাজ করা লাগবে না, খেয়ে নাও। কি এগুলো? বিরিয়ানি আর খাসির মাংস। ও বাবা, এগুলো বড় লোকের খাবার। এসব আমার মতো রাস্তার ছেলের পেটে সইবে না। আমি খাবো না। চুপ করে খেয়ে নাও। আমার কাছে তো টাকা নেই এসব খাবার খাওয়ার। কথা না বলে খাওয়া শুরু করে দাও। বাবুর প্রচুর ক্ষুধা লাগছিল, সেজন্য সে আর দেরি না করে খেতে লাগলো। জীবনের প্রথম হয়তো সে খাসির মাংস আর বিরিয়ানি খাচ্ছে। পেট পুড়ে খেয়ে নিল। পেট ভরেছে তোমার বাবু? আমার জীবনে এই প্রথম এত সুন্দর খাবার খেলাম, তাও আবার পেট পুড়ে। আচ্ছা ঠিক আছে, এবার বাসায় যাও। আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু চিন্তা করেন না স্যার, আপনার এই ঋণ আমি শোধ করে দেওয়ার চেষ্টা করব। বাবু রাশেদকে সালাম জানিয়ে খুশি মনে বসের দিকে এগোতে লাগলো। রাস্তায় আসতেই রাশেদ বাবুকে ডাকলো। বাবু দাঁড়াও। কি হয়েছে স্যার? এইটা রাখো, 1000 টাকার 2টা নোট। কি এটা আমাকে দিচ্ছেন কেন? তোমার কয়েকদিনের খাবার খাওয়ার টাকা। মাফ করবেন স্যার, আমি গরিব ভিক্ষুক না। রাশেদ সাহেব বুঝতে পারলেন ছোট হলে কি হবে, আত্মমর্যাদা আছে। বাবু আপন মনে দৌড়ে চলে গেল। রাশেদ সাহেব আরো কিছু জিজ্ঞেস করতো, কিন্তু বাবু দাঁড়ালো না। বাবুকে খাইয়ে রাশেদ সাহেব যেন অন্যরকম আনন্দ পেল। রাশেদ সাহেব কাজ শেষ করে বাসায় গেলেন। 1 সপ্তাহ পর একদিন রাশেদ সাহেব হেঁটে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। পেছন থেকে একটা দ্রুতগামী বাস আসছিল। রাশেদ সাহেব খেয়াল করে নাই। বাস এসে লাগিয়ে দিতে যাবে, ঠিক তখনই বাবু কোথা থেকে যেন দৌড়ে এসে রাশেদ সাহেবকে টেনে রাস্তার সাইডে পড়ে গেলেন। ফলশ্রুতি স্বরূপ বাবুর কপালে একটা ক্ষত হলেন। রাশেদ সাহেব হতবাক হয়ে গেলেন। আর একটু হলেই তো তার খুব বড় কিছু হয়ে যেত। তিনি তাকিয়ে দেখতে পান বাবুর কপালে কেটে গেছে, রক্তে তার মুখ লাল হয়ে গেছে। রাশেদ দৌড়ে গিয়ে বাবুকে তুললেন, তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে লাগলেন। আমার কিছু হবে না স্যার, আমাকে যেতে দিন। একটা কথাও বলবে না? তোমার কপাল দিয়ে রক্ত আসছে, কত রক্ত বের হয়েছে। এসব কিছুই না। আপনি আমার জন্য এত কষ্ট করছেন কেন? তুমি আমার এত বড় বিপদ থেকে রক্ষা করলে। আপনি আমাকে আগের দিন ফ্রিতে খাইয়েছিলেন। রাশেদ সাহেব বাবুকে ডাক্তারের কাছে থেকে মাথায় ব্যান্ডেজ করে দিল। বাবু, তোমার মা বাবা কোথায় থাকে বলো? আমি তাদের সংবাদ দিচ্ছি, তারা এসে তোমাকে নিয়ে যাবে। সাথে সাথে বাবুর মন খারাপ হয়ে গেল। মন খারাপ করে থাকলো। কি হলো বলো, তোমার মা বাবা কোথায়? জানি না। মানে? আমি অনাথ। যখন একটু বয়স হলো তখন লোকের দৌড়ানি খেতাম, এটাই মনে আছে। তুমি থাকো কোথায়? ওই তো পাশের একটি বস্তিতে, কিন্তু ওখানকার মাতব্বর খুব বাজে লোক। তিনি চুরি ডাকাতি করতে বলেন, আর না করলে মারেন। সেজন্য আর থাকি না, রাস্তায় থাকি। যখন লোকে দোকান বন্ধ করে তখন তার বারান্দায় থাকি। তোমার কষ্ট হয় না? না স্যার, কিসের কষ্ট, এতে আমার ভালোই লাগে, আর অভ্যাস হয়ে গেছে। জানেন, যারা এতিম অনাথ তাদের বেঁচে থাকা পাপ। তুমি এতটুকু, কিন্তু তোমার কথায় সবাই ইমপ্রেস হয়ে যাবে। আমি তোমার প্রতিটার কথা ইমপ্রেস হয়ে গেছি। আচ্ছা, তুমি এখন যাবে কোথায়? জানি না, যেদিকে যেতে মন চাই। যাবে আমার সাথে? কোথায়? আমার বাসায়। থাকবে আমার সাথে আমার বাসায়? কিন্তু কেন? তুমি আমার জীবন বাঁচিয়েছো, আর তোমার তো থাকার জায়গা নেই। আর আমার বাসায় থাকার জায়গার অভাব নেই। থাকবে আমার বাসায়? বাবু কি বলবে বুঝতে পারছে না। আর ওর যাওয়াই উচিত, ওর তো কোনো চালচলা নেই। আর যখন জোর করছে বাবু রাজি হয়ে গেল।
রাসেল সাহেব হসপিটালের ঝামেলা মিটিয়ে বাবুকে গাড়িতে বসে বাসায় নিয়ে যেতে লাগলো। স্যার আপনার বাসায় কে কে আছেন? আমার বউ আর একটা মেয়ে, তোমার থেকে একটু ছোট হবে। ওনারা রাগ করবে না তো? না, রাগ করবে না। ওরা বাসায় পৌঁছে গেল। এত বড় বাসা। আজকে থেকে তুমি এখানেই থাকবে। বাবু তো খুব খুশি। ও মনের আনন্দে রাসেল সাহেবের সাথে বাসায় প্রবেশ করলো। এই বর্ষা, মেয়ে, এই নাফিজা, আম্মু এদিকে এসো। ওনার আসলে বাবুকে দেখে অবাক হয়ে গেলেন। গায়ে ময়লা জামা কাপড় দেখতেই বর্ষার ঘেন্না লাগলো। কে আব্বু? ওর নাম বাবু। আজ থেকে এখানেই আমাদের সাথে থাকবে। আমাদের সাথে থাকবে মানে? ও কে? থাকে কোথায়? দেখে তো মনে হয় বস্তিতে থাকে। ওর বাবা মা নেই, আর আজকে ও আমাকে রক্ষা করেছে। আজ ও না থাকলে জানি না কি হতো। তোমার জীবন বাঁচিয়েছে তাই বলে বাসায় নিয়ে আসবে? হাতে কোটা টাকা দিয়ে দিলেই তো হয়ে যায়। এটা বাসা, কোনো অনাথ আশ্রম না। কি বলছো? এইটুকু একটা ছেলের সাথে এইভাবে কথা বলছিস কেন? ও আমার বাসায় থাকবে, আর ও থাকলে বর্ষারও খেলার সাথী হয়ে যাবে। লাগবে না ওর মতো নোংরা ছেলেকে। ওকে দেখেই বমি চলে আসছে। বর্ষা, মানুষকে ঘৃণা করতে নেই। ও এই বাসায় থাকবে, এটাই আমার শেষ কথা। স্যার আমি থাকলে ওনারা অসন্তোষ হবেন। আমি চলে যাই। এত বড় বাড়ি আমার জন্য না, আমার জন্য ওই বস্তি যথেষ্ট। আমার মুখে মুখে তর্ক একদম পছন্দ করি না। তুমি এখানে আমাদের সবার সাথে থাকবে, ব্যাস। আর আজ থেকে তুমিও এই পরিবারের একজন সদস্য। চলো, তোমাকে তোমার রুম দেখিয়ে দিই। রাশেদ বাবুর হাত ধরে টেনে উপরে নিয়ে গেলেন, গিয়ে একটা রুম দেখিয়ে দিলেন। এটা তোমার রুম, আজ থেকে তুমি এখানেই থাকবে। বাবা, এত বড় রুম! এটা তো আমাদের বস্তির অর্থে এর মতো। একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য জামা কাপড় আনতে দিয়েছি। ড্রাইভারের কাছে এখনই চলে আসবে, তারপর তুমি গোসল করে নেবে। আচ্ছা। বাবুর তো খুব আনন্দ হচ্ছে, এত বড় বাড়িতে থাকতে পারবে। বাবু খুব খুশি। খানিকক্ষণ পর ড্রাইভার এসে জামা কাপড় দিয়ে গেল। এগুলো তোমার, যাও, ভিতরে বাথরুম আছে, ভালো করে গোসল করে এসো। নতুন জামা আমার? হ্যাঁ, এগুলো সব তোমার। জানেন আমার না কোনো নতুন জামা নেই। লোকের পুরান জামা কাপড় বাদ দিয়ে রাস্তায় ফেলে দিত, তাই আমরা তুলে নিয়ে এসে পরতাম। এখানে সব আছে, নতুন জামা, নতুন জুতা, নতুন প্যান্ট। যাও, গোসল করে এসো, তারপর খেতে যাব। বাবু দৌড়ে বাথরুমে চলে গেল গোসল করতে। গোসল করে একটা নতুন জামা আর নতুন প্যান্ট পরে বাইরে আসলো। স্যার এখানে পুকুর নেই, বাথরুমে গোসল করা যায় না। পুকুরে দাপাদাপি করে গোসল না করলে মনের ক্ষোভ মেটে না। আছে তো, কাল থেকে তুমি আর আমি একসাথে পুকুরে আপাদাপি করে গোসল করব। বা, নতুন জামা পরে একদম নায়কের মতন লাগছে। চলো, খেয়ে নাও। তারপর দুজন দুপুরের খাবার খেতে আসলো। বর্ষা খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল। বাবু এসে বসতেই বর্ষা খাবারের প্লেট রেখে রাগ করে উঠে চলে গেল। কি হয়েছে বর্ষা, না খেয়ে কোথায় যাচ্ছ? ওই বস্তির ছেলেকে দেখলে বমি আসে, ঘৃণা লাগে, আর ওর সাথে আমি খাবো না। বলেই দৌড়ে নিচের ব্যালকনিতে চলে গেল। বাবু বর্ষা প্লেট নিয়ে ওর পিছু পিছু গেল। গিয়ে দেখে বর্ষা মন খারাপ করে পুতুল নিয়ে বসে আছে। এই বর্ষা খানা সম্পূর্ণ না খেলে শরীর খারাপ করবে। এই নাও, খেয়ে নাও। তোর এত বড় সাহস, তুই আমার নাম ধরছিস? ছোট লোকের বাচ্চা, যা আমার সামনে থেকে। তোর কি লজ্জা নেই? কুকুরের মতো আমার আব্বুর সাথে আমাদের বাসায় কেন এসেছিস? স্যার নিয়ে এসেছেন? যা, চলে যা। দাঁড়া, তোকে তাড়ানোর ব্যবস্থা করছি। বর্ষা দৌড়ে বাইরে আসলো। আম্মু, ওই ছেলেটা যদি আমাদের বাসায় থাকে তাহলে আমি কিন্তু বাসা থেকে নানুর বাসায় চলে যাব। তোর সাথে আমারও চলে যেতে হবে। এটা তো বাসা না, অনাথ আশ্রম। আস্তে আস্তে আমাদের বের করে দেশের সব ছেলেপুলেকে এখানে নিয়ে আসবে। এই, তোমাদের কি কোনো দয়া মায়া নেই? না, নেই তোমার কাছে। দেশের লোক কেউ নিয়ে আসছে না, আর তুমি নিয়ে আসছো। যত ঝামেলা যেন তোমার। বর্ষা, যা গিয়ে গুছিয়ে নে, আমরা চলে যাব। বর্ষা ওর রুমে চলে গেল। একজন অনাথের জন্য তো দেখি সুন্দর একটা পরিবারের অশান্তি সৃষ্টি হয়ে গেছে। তাই দেখে বাবু বলল, স্যার আমি একটা বস্তির অনাথ ছেলে, আমার জন্য আপনারা কেন ঝগড়া করছেন? আমি চলে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি চলে যাচ্ছি। না বাবু, তুমি কোথাও যাবে না, আর কেউ কোথাও যাবে না, সবাই একসাথে থাকবো। আমি থাকবো না এখানে। ওই ছেলে থাকলে আমি বাসা থেকে চলেই যাব। আম্মু, মানুষকে ঘৃণা করতে নেই। আর বাবু এই বাসায় থাকলে তো তোমার ভালো, তোমার একজন খেলার সাথী হবে। ওকে দেখলেই ঘৃণা লাগে আর খেলা।
তুমি একটা বস্তির ছেলের জন্য বাড়িতে তোমার বউ আর মেয়ের সাথে খারাপ ব্যবহার করছো? আমি কারোর সাথে খারাপ ব্যবহার করতে চাই না। তোমরা তো ঝামেলা শুরু করেছো। বাবু এই বাসায় থাকবে, এতে তোমরা কোনো কথা বলতে পারবে না। আচ্ছা, তাহলে আর এক কাজ করো, পুরো বস্তি এখানে নিয়ে এসো, আমরা গিয়ে বস্তিতে থাকছি। তোমাকে ভালোবাসি, আর তুমি আমাকে এইসব কথা বলছো? এই ছেলেটা আমার জীবন বাঁচিয়েছে, তাই তাকে বাসায় নিয়ে এসেছি। কি, জীবন বাঁচিয়েছে বলে বাসায় এনে রাখতে হবে? থাক না, তুমি কটা দিন দেখি না, তারপর বুঝবে আমি কোনো ভুল করিনি। আচ্ছা, তোমার এতই যখন ইচ্ছে করে রাখবার তা রাখো, তবে একটা কথা বলে দিলাম, ওই ছেলে যদি আমাদের সাথে কথা দূরে থাক আমাদের সামনেও আসে তো খুব খারাপ হয়ে যাবে। কথাটা মাথায় রেখো, ও যেন আমাদের সামনে না আসে। ঠিক আছে, তবে মনে রেখো একদিন তুমিও বাবুকে সব থেকে বেশি ভালোবাসবে। আম্মু, ওই ছেলে যদি আমার সাথে কথা বলতে আসে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। বাবু, উপরে চলো, আর তোমরা খেয়ে নাও। স্যার আর বাবু দুজনে বাবুর রুমে গিয়ে বসলো। বাবু, তুমি ওদের কথাই কিছু মনে করো না। না ঠিক আছে, আমি কিছু মনে করি নাই। আমি গরিব তো, আমার কোনো রাগ নেই। এই বাবু, পারবে তুমি ওদের দুজনের মন জয় করতে? হ্যাঁ পারবো। তুমি ওদের মন জয় করে নেবে। ওরা রাগ করেছে, একবার ওদের ভালোবাসা অর্জন করো, দেখবে খুব ভালোবাসবে। স্যার আমি গরিব, এতিম, আমার জন্য আপনার সমস্যা হচ্ছে, তাই বলছিলাম কি আমি আমার জায়গায় চলে যাই। দেখেন না বড় মেম সাহেব আর ছোট মেম সাহেব কত রাগ করছেন। তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। আমাকে কথা দাও, তুমি কোথাও যাবে না। আমি কোথাও যাব না। বাবুর বাসাটা খুব পছন্দ হয়েছে। ও যেন ওর কাছে সেই রূপকথার রাজপ্রাসাদ, কিন্তু দুজনেই নারাজ। বাবুকে যে রুমে থাকতে দিয়েছে তার সবকিছুই খুব দামি। বাবুর কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। বিকালবেলাতে বাবু শুয়ে আছে, তবে ফ্লোরে। তখন রাশেদ সাহেব এসে এই অবস্থা দেখে। এই বাবু, তুমি ফ্লোরে শুয়ে আছো কেন? এত দামি বিছানায় আমি শুয়ে পারবো না। এমনিতেই ইটের উপর শুয়ে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। তুমি আর আগের বাবু না, আজ থেকে তুমি আমারও ছেলে। আর বর্ষা যেমন ভাবে জীবন যাপন করছে তুমি ঠিক তেমন ভাবেই থাকবে। এটা তোমার বাসা। আচ্ছা ঠিক আছে। চলো বাহিরে থেকে ঘুরে আসি, মন ভালো থাকবে। বাবু স্যারের সাথে বাইরে যেতে লাগলো। বাইরে আসবার পর আম্মু, আমার আইসক্রিম খাওয়াতে হবে। চলো এখনই খাওয়াবো। যাবো, কিন্তু ওই ছেলেটা আমার সাথে যাচ্ছে। হ্যাঁ, গেলে সমস্যা কি? আমি যাব না। ওই ছেলে তোমার সাথে গেলে আমি যাব না। ওর সাথে গেলে প্রেস্টিজ থাকবে না, লোকে কি বলবে? বর্ষা, একদিন বলেছি না মানুষকে ছোট করবে না। স্যার আমার যেতে ইচ্ছে করছে না। আপনি আর ছোট ম্যাম সাহেব দুজন যান, আমি রুমে থাকছি। না, তুমিও চলো। না স্যার আমি যাব না, আমি রুমে যাচ্ছি। বাবু দৌড়ে ওর রুমে চলে আসলো। ও গেলে বসা যাবে না, আর বাবা মেয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। বাবু রুমটা ঘুরে ঘুরে দেখছে, দেখে আন্টি রুমে বসে আছে। বাবু ভয়ে ভয়ে রুমের দিকে পা বাড়ালো, আস্তে করে। ম্যাডাম। এই, তোর এত বড় সাহস, তুই আমার রুমে এসেছিস? ম্যাডাম আমি আছি বলে আপনাদের খুব অসুবিধা হচ্ছে না? পাকা পাকা কথা বলছে। তোদের মতো ছেলেদের খুব ভালো করে চিনি। তোরা তো চোর। এখানে কি ধান্দায় এসেছিস বল? স্যার আমাকে নিয়ে এসেছেন? নিয়ে আসলো আর কুকুরের মতো করে ছুটে আসলি। একটু লজ্জা করলো না যে একজনের বাসায় গিয়ে থাকলে তাদের অসুবিধে হয়? তোদের তো লজ্জাই নেই, থাকলে কি এখানে আসতিস? আপনি আমাকে বকা দিচ্ছেন? এই, তোকে তো ছ্যাড় রেখেই দেবে। তো তুই থাক, আমাদের মাঝে আসিস না, দূর হয়ে যা রুম থেকে। বাবুকে আরো অপমান করলো। কোনো উত্তর নেই বাবুর কাছে, কারণ সে তো এতিম আর তাদের আশ্রয়ে থাকছে। অপমান সহ্য করলেও দুই বেলা পেট পুরে খেতে পারবে, একটু সহ্য করুক। তবে বাবুর পাথর হয়ে গেছে, মন খারাপ বা কষ্ট পেলে কান্না করে না। ওর চোখে যেন পানি আসতে চায় না। আস্তে আস্তে রুমগুলো দেখতে লাগলো। সিঁড়ি দেখে সে সিঁড়ির উপর দিয়ে ছাদে চলে গেল। গিয়ে দেখে অনেক ফুল গাছ, আর গাছে অনেক ফুল ধরেছে, তবে টবের গোড়ায় অনেক আবর্জনা, গাছে জোড়া পাতা পড়ে আছে। তাই সে আস্তে আস্তে গাছের পাতা পরিষ্কার করতে লাগলো। সুন্দর করে গাছগুলো গোছাতে লাগলো, পরিষ্কার করে গাছের গোড়ায় পানি দিতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর বর্ষা ছাদে আসলো। গাছগুলো সব বর্ষা ছাদে এসে দেখে ছাদের উপর বাবু ওর গাছে কি যেন একটা করছে। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার গাছের ফুল ছিঁড়েছিস কেন? আমার গাছগুলো তুই নষ্ট করে দিয়েছিস কেন? মেম সাহেব আমি গাছ পরিষ্কার করছিলাম, ফুল তুলছিলাম না। চোর কোথাকার! আমি দেখছি তুই গাছের ফুল নষ্ট করে দিচ্ছিস, আর আমাকে মিথ্যে বলছিস।
আপনি ভুল দেখেছেন। কি? আমি ভুল দেখেছি? আমার মুখে মুখে তর্ক করছিস? ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! বর্ষার খুব রাগ উঠে গেল। রাগের মাথায় সে ছাদের উপরে থাকা একটা ইটের টুকরো দিয়ে বাবুর মাথায় আঘাত করলো, আর কপালে লেগে কপালে বেশ কেটে গেল। আর বাবু চিৎকার দিয়ে কেঁদে উঠলো। বাবুর চিৎকার শুনে বর্ষা ভয় পেয়ে গেল, আর রক্ত দেখে তো বর্ষা খুব ঘাবড়ে গেল। আজকে আব্বু সে খুব বকবে। বাবুর চিৎকার শুনে নিচ থেকে স্যার আর ম্যাডাম আসলো। বাবুর কপাল দিয়ে রক্ত পড়া দেখে স্যার দৌড়ে গিয়ে মাথা চেপে ধরলো, তাড়াতাড়ি গামছা দিয়ে বেঁধে দিল। এই কিভাবে হলো এটা? কেটে গেল কিভাবে? বর্ষা ভয়ে আম্মুকে গিয়ে জড়িয়ে ধরলো। বাবু বলে দিলে আব্বু খুব বকা দেবে, মারই দিতে পারে। বাবু কথা বলো, কিভাবে লাগলো, কাটলো কিভাবে? আসলে স্যার, সিঁড়ি দিয়ে আসবার সময় পা হড়কে পড়ে গেছি, তাই কেটে গেছে। বাবুর কথা শুনে বর্ষা একটু শান্তি পেল। যাক বাবা। কিভাবে চলো, সাবধানে ছাদে আসতে হয়। কতখানি কেটে গেছে, তাড়াতাড়ি নিচে চলো। স্যার বাবুকে কোলে করে নিয়ে ওর রুমে যেতে লাগলো। এদিকে বর্ষা ভয়ে ভয়ে আম্মুর সাথে যেতে লাগলো। বাবু সত্যি কথা বললে বর্ষার খুব বকা দিত, কিন্তু বাবু চায় না তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হোক। স্যার বাবুর মাথায় ব্যান্ডেজ করে দিল, দিয়ে বাবুকে শুয়ে দিল। বাইরে আসার পর, কি রে বর্ষা, তুই তো ছাদে ছিলিস, দেখতে পাস নাই কতখানি কেটে গেল? সকালে আমার সরিয়ে দিতে গিয়ে ও নিজেই গাড়ির তলায় যাচ্ছিল, তখন কোনোইতে কেটে গিয়েছিল, আর এখন? আমি গাছ পরিষ্কার করছিলাম। স্যার চলে গেল। বর্ষা ভেবে পাচ্ছে না ও মিথ্যা কথা কেন বললো। যাই হোক, তবে বর্ষা জিজ্ঞেস করবে মিথ্যা কথা কেন বললো। স্যার গিয়ে বাবুকে সেবা করতে লাগলো। স্যার, আমার কিছু হয়নি, এ তো স্বাভাবিক। এমন তো আমার প্রতিদিন কাটে, আপনি কেন চিন্তা করছেন? বাবু সত্য কথা বলো, সিঁড়ি দিয়ে পড়ে গেলে তো এইভাবে কাটতো না। কি হয়েছে বলো আমাকে। সত্যি বলছি তো, সিঁড়ি দিয়ে নামবার সময় কেটে গেছে। সত্য তো, আমাকে মিথ্যা বলছিস না তো? না। এবার স্যার বাবুর রুম থেকে চলে গিয়ে নিজের অফিসের কাজ করছিলেন। তখন বর্ষা বাবুর রুমে আসলো। এই ছোট লোকের বাচ্চা, যদি সত্যি কথা বলেছিস তাহলে কিন্তু তোকে খুন করে দেব। চিন্তা করবেন না, আমি বলবো না, আপনি নিশ্চিন্তে থাকুন। তা তুই মিথ্যে কথা কেন বললি? আমি এমনিতেই আপনাদের বাসায় এসে আপনাদের বিরক্ত করছি, তার উপর যদি বলে দিতাম তাহলে স্যার আপনাকে বকা দিত। এতই যখন বুঝিস তাহলে তুই চলে যাচ্ছিস না কেন? স্যার যেতে দেবে না, আর গেলে তিনি রাগ করবেন। জানি না কোথা থেকে আসে এসব আপদ, এসেই মাথা খারাপ করে দিচ্ছে। বর্ষা আরো কিছু অপমানজনক কথা বলে রুম থেকে চলে গেল। তবে বাবুর তেমন কিছু মনে করে নাই, কারণ এই পৃথিবীতে ধনীরা আছে গরিবকে অপমান করার জন্য। বাবু চুপচাপ শুয়ে রইল, তবে বর্ষা একটু সরিও বলে না। এভাবে কয়েকটা দিন কেটে গেল। দিন দিন যেন ওদের অত্যাচার বাড়ছে, আর স্যারের ভালোবাসাও পাল্লা দিচ্ছে। এখন বাবু বেশ সুস্থ। একদিন সকালে, বাবু চলো, তোমাকে বর্ষার স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আসি। বর্ষার সাথে তুমিও যাও, একসাথে দুজন। আপু, ওই ছেলেকে তুমি আমাদের স্কুলে কেন ভর্তি করবে? এতই যদি পড়ানোর ইচ্ছে হয় তাহলে কোনো গভর্নমেন্ট স্কুলে ভর্তি করে দাও। এমনিতেই তো ঝামেলা, তার উপর আবার স্কুলে। বাবু তোমার সাথে তোমার কিন্ডারগার্টেন স্কুলে পড়ালেখা করবে। ওরে আমি একজন স্ট্রং শিক্ষিত মানুষ বানাবো। হ্যাঁ, তোমারই তো সরকার সেই দায়িত্ব দিচ্ছে। দেশের সব অনাথ শিশুদের নিয়ে স্কুল তৈরি করো। প্রয়োজন হলে তাই করব। বাবু গুছিয়ে নাও। বাবু গুছিয়ে নিল। তারপর তাকে স্কুলে ভর্তি করিয়ে বই খাতা ব্যাগ ইত্যাদি নিয়ে বাসায় আসলো। কালকে থেকে বাবু স্কুলে যেতে হবে। আর দুপুরে বর্ষায় ক্লাস করে বাসায় এসে দৌড়ে আম্মুকে গিয়ে জড়িয়ে ধরলো। তারপর আম্মু বর্ষাকে নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। বাবু দূর থেকে সেটা দেখে মন খারাপ হয়ে গেল। আর যদি বাবুর মা থাকতো। বাবু আজকে তার মায়ের শূন্যতা বুঝতে পারছে। বর্ষা কত সুন্দর করে মায়ের কাছ থেকে খাবার খাচ্ছে। আর যদি বাবুর আম্মু থাকতো তাহলে বাবু এভাবে আদর পেত। বাবু মন খারাপ করে বসে রইল। বর্ষাদের খাওয়া শেষ হয়ে গেলে বাবু গিয়ে খেয়ে নিল। বাবু যদি আন্টির ভালোবাসা পেত তাহলে আজকে তার থেকে সুখী আর কেউ হতো না, কিন্তু আন্টি তো খুব দুর্ব্যবহার করে। বাবুর মন খারাপ করে উঠে ওর রুমে চলে গেল। তার পরের দিন সকালে স্যার বাবুকে গুছিয়ে দিল স্কুলে যাওয়ার জন্য। আর বর্ষা তো গোছানো আছে। 8টার সময় বাস আসলো। বর্ষা, আজকে থেকে তুমি আর বাবু এক সিটে বসে স্কুলে যাবে, তাহলে দুষ্ট ছেলেরা তোমার টিফিন নিয়ে নিতে পারবে না।
আমি হেঁটে যাব, তবু ওর সাথে স্কুলে যেতে পারবো না। এই আমি তোমাদের দুজনের সিট একই জায়গায় দিচ্ছি, যাও গিয়ে গাড়িতে বসো। স্যার দুজনকে একই সিটে বসিয়ে দিল। বর্ষা জানালার ধারে বসেছে। বাবু ভয়ে ভয়ে বর্ষাকে বলল, মেম সাহেব, আমরা কি দুজন বন্ধুই থাকতে পারি না? আপনি অপমান করলে খুব কষ্ট হয়। কি, তোর সাথে? তোরে তো আমাদের বাসার চাকরও করতে ইচ্ছে করে না। আর কি কষ্ট? আমি কি তোকে তোর ওই বস্তিতে গিয়ে অপমান করছি? দূর হয়ে যা আমাদের বাসা থেকে, তাহলে আর অপমান করবো না। আমাদের বাসায় থাকতে হলে অপমান সহ্য করতে হবে। থাকতে পারিস থাক, না থাকতে পারলে জাহান্নামে যা। বাবু আর কোনো কথা বলল না। বাবুর খুব আনন্দ হচ্ছিল, জীবনে প্রথম স্কুলে যাচ্ছে। কিন্তু বর্ষার কথায় কথায় একটু মন খারাপ হয়ে গেল। কিন্তু সাথে সাথে মনটাকে স্বাভাবিক করে স্কুলে গেল। বাবুর মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করছে। নতুন জায়গায়, কাউকে চেনে না। টিচার এসে বাবুকে একটা সিটে বসিয়ে দিল। ক্লাস শুরু হলো, কিন্তু বাবুর মাথায় কিছু আসছে না। কোনোদিন তো বইতে হাত দেওয়া দূরের কথা, বই ছুঁয়ে দেখেনি। এভাবে খানিকক্ষণ ক্লাস করার পর টিফিন দিল। সব ছেলে মেয়ে এক জায়গায় বসে আছে। বাবু আর বর্ষা, ওর মধ্যে থেকে একটা মেয়ে বলল, কে রে বর্ষা, কি হয়েছে ছেলেটা? তোর সাথে আসলো? তোদের কেউ হয় নাকি? হ্যাঁ, আমার আব্বু ওরে নিয়ে এসছে। কোথা থেকে বলতো? কোথা হতে? ও, ওই তো পাশের বস্তি থেকে। কি বলিস, বস্তির ছেলে? হ্যাঁ, একটা ভিখারি। কি ভাগ্য বস্তির ছেলে এত বড় স্কুলে পড়ছে। সত্যি বস্তির ছেলের কত ভাগ্য তোদের বাসায় থাকছে। তোর আব্বু যে দয়ার সাগর, এদের তো টোকাইদের একদম প্রশ্রয় দিবি না, দিলে মাথায় এসে বসবে। আমি গরিব বলে আমাকে অপমান করছেন। তুই গরিব, তুই তোর ফকিরনি, আর তোর কি অপমান বোধ আছে? বাবু ওখান থেকে চলে গেল। ওখানে থাকলে আরো বেশি অপমান করত। ওর কোনো জবাব নেই, কারণ বাবু গরিব। এভাবে অপমান সহ্য করে বাসায় আসলো ছুটির পর। বাসায় এসেই বর্ষা, আম্মু, ওই ছেলেটা সবার সামনে আমাকে ছোট করেছে, আমাকে অপমান করেছে। ওর কথা শুনে বাবু তো আকাশ থেকে পড়ছে। বলে কি এই মেয়ে, সব উল্টো। কি বলেছে? সবার সামনে আমাকে নিয়ে যা তা বলেছে। এই, তোর এত বড় সাহস! তুই আমার মেয়েকে অপমান করছিস? যে থালায় খাচ্ছিস সেই ফুটো করছিস? এই বলে আন্টি বাবুর দিকে এগিয়ে গিয়ে গাল বরাবর ঠাস করে একটা থাপ্পড় দিল। বিশ্বাস করেন ম্যাডাম, আমি ওনারে কিছু বলি নাই। উনি সব মিথ্যা কথা বলছেন। হ্যাঁ, আমার মেয়ে মিথ্যে কথা বলছে আর তুই সত্যি কথা বলছিস। আজ তোকে তো এই বাড়ি থেকে বের করেই দিব। কাকে বের করে দেব? স্যার দরজা দিয়ে আসতে আসতে বলল। তখন বাবু দৌড়ে গিয়ে স্যারকে জড়িয়ে ধরে বলল, স্যার বিশ্বাস করেন, আমি ছোট মেম সাহেবের সাথে ঝগড়া করি নাই। উনি আমাকে ফাঁসিয়ে দিচ্ছেন। কি হয়েছে বর্ষা? আব্বু, তোমার ওই পালিত ছেলে আমার সবার সামনে অপমান করেছে, যা নয় তাই বলেছে। কি কি বলেছে আমাকে একটু বলো। ও বলেছে। ভুল হয়ে গেছে মেম সাহেব। দাঁড়াও বাবু, বর্ষা মিথ্যে কথা বলতে হয় না। আজ আমি বলে দিলাম তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো, কিন্তু এমন একটা দিন হয়তো আসবে লজ্জায় ওর সামনে আসতে পারবে না। তাই বলছি ঝগড়া করো না। স্যার মেম সাহেবকে বকা দিয়েন না। আমি ওনাকে অপমান করেছিলাম, ওনার সাথে ঝগড়া করেছিলাম। আমাকে ক্ষমা করে দিন। বাবু তুমি যাও, তোমার রুমে গিয়ে একটু বিশ্রাম নাও। বাবু দৌড়ে চলে আসলো। সন্ধ্যাবেলায় দেখে বর্ষা আর ওর আম্মু পড়তেছে। বাবু ওর পড়া বুঝতে পারছে না, তাই বই নিয়ে আস্তে আস্তে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়ে আছে। ম্যাডাম, আমি না কিছু বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দেবেন? ওরে বাবা, তুমি লেখাপড়া করে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে বুঝি? ম্যাডাম বুঝিয়ে দেবেন না? আচ্ছা, আমি এখানে বসবো, আপনি মেম সাহেবকে পড়াবেন, তাই শুনে আমি পড়বানি। তুই আমাদের থেকে দূরে চলে যা। আচ্ছা, তাহলে আমি ওই ফ্লোরে বসবো। ওখান থেকে শোনা গেলে তাই শুনে শুনে পড়বো। জাহান্নামে যা, তাতে আমার কি? আমার সামনে থেকে যা। বাবু মন খারাপ করে দূরে গিয়ে বসলো। আন্টি বর্ষাকে পড়াচ্ছে, আর বাবু তাই শুনে পড়া বোঝার চেষ্টা করছে। আসলে বাবু বেশ মেধাবী, একবার শুনলেই তো ধরে রাখতে পারে। বাবু এভাবে দূর থেকেই পড়াশোনা করে। আজও রাতের বেলায় বর্ষাকে খাইয়ে দিতে লাগলো আন্টি। সেটা দেখে বাবুর বুকে শূন্যতা জেগে উঠলো। বাবু দূরে বসে বসে দেখছে, আর পাথর গলে টপটপ করে পানি পড়তে লাগলো। বাবু ওর চোখের পানি আটকে রাখতে পারলো না। সে দৌড়ে ওর রুমে যেতে লাগলো। তখনই আন্টি সেটা খেয়াল করলো। আন্টি ভাবছে ওর আবার কি হলো, এখন তো বকা দিল না। যাই হোক, বর্ষাকে খাইয়ে দিয়ে দিয়ে ওকে ওর রুমে শুয়ে দিল। কি মনে করে বাবুর রুমের দিকে গেল। গিয়ে দেখে বাবু বালিশ আঁকড়ে ধরে কান্না করছে, খুব ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আন্টি ভেবে পাচ্ছে না, এত অপমান করলেও যে মন খারাপ করে না, কান্না করে না, সে কি জন্য এত ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সে শব্দ বাহির করতে চাইছে না। আন্টি রুমে গিয়ে জিজ্ঞেস করলো,
এই ছেলে কি জন্য কাঁদছিস? তোর এই ন্যাকামি কান্নার কারণ কি? বাবু পেছন ফিরে দেখে আন্টি চোখের পানি মোছে। জানি না, এমনি কান্না পাচ্ছে। তোদের আবার এমনি এমনি কান্না পায়? ম্যাডাম, আমি একটা কথা জিজ্ঞেস করব, মারবেন না তো? কি কথা বল। ম্যাডাম, সব আম্মুরা তাদের ছেলে মেয়েকে কি এভাবে যত্ন করে, এভাবে আদর করে খাইয়ে দেয়, যেভাবে আপনি মেম সাহেবকে দিতেন? হ্যাঁ, কেন? তাহলে যদি আমার আম্মু থাকতো, তিনিও আমাকে খাইয়ে দিতেন, আমাকেও খুব যত্ন করতেন, পরিয়ে দিতেন, যেমন করে আপনি মেম সাহেবকে পরিয়ে দেন, দিতেন না ম্যাডাম? প্লিজ বলুন। কথাটা শুনে আন্টি বাগরুদ্ধ হয়ে গেল। ম্যাডাম, সবার আম্মু আছে, আমার কেন নেই? আমারও আদর পেতে ইচ্ছে করে, আম্মুর কাছ থেকে খাইয়ে নিতে ইচ্ছে করে। কি বলবে বুঝতে পারছে না। তিনি আস্তে আস্তে বাবুর দিকে এগিয়ে গেলেন। আন্টিকে তার দিকে এগিয়ে যেতে দেখে বাবু ভয় পেয়ে পিছিয়ে গেল। ম্যাডাম, ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে মারবেন না, আর কখনো বলবো না। ম্যাডাম গিয়ে বাবুর পাশে বসলো। তুই আম্মুর আদর পাস নাই? না, যখন জ্ঞান হয়েছে তখন থেকে লোকের অপমান গালাগালি সহ্য করেছি। জানেন, আমি দেখতাম অনেক আম্মুরা তাদের ছেলে মেয়েকে নিয়ে খুব সুন্দর করে রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন সেই ছেলে মেয়েরা কান্না করলে তখন আম্মুরা তাদের কোলে নিয়ে যায়। আমারে সারাদিন মারলে কান্না পায় না, কিন্তু ওই দৃশ্য দেখলে খুব কান্না পায়। ম্যাডাম, আমি অনাথ আর গরিব বলে আল্লাহ আমার আম্মু দেয় নাই, তাই না? আমার আম্মু থাকলে তিনিও খাইয়ে দিতেন। বাবু, বাবু অবাক হয়ে ওনার দিকে তাকালো। তিনি মান ধরে রেখেছেন। আন্টি উঠে সোজা বাবুর রুমে চলে গেল। বাবু আবার শুয়ে পড়ল, কান্না করতে লাগলো। আসলেই বাবুর জন্ম থেকে তার উপর সবকিছু ঠিকঠাক যাচ্ছে না। আন্টি জানেন বাবু রাতে খায়নি, সেজন্য তিনি বাবুর জন্য খাবার নিয়ে ওর রুমে চলে গেলেন। গিয়ে দেখে বাবু আবারও ওর রুমে বালিশ কামড়ে ধরে কান্না করছে। বাবু খেয়ে নাও। আন্টির কথায় বাবু উঠে বসে আন্টির দিকে তাকালো। চোখের পানি বেয়ে গাল বেয়ে পড়ছে। আন্টি এক হাত দিয়ে ওর চোখের পানি মুছে দিল। নাও, হাঁ করো। ম্যাডাম, কিন্তু কথাটা শেষ করতে দিল না। চুপ, আজ থেকে কোনো ম্যাডাম না, আজ থেকে আমি তোমার আম্মু। কি ডাকবে না? বাবু কি বলবে বুঝতে পারছে না, আর চোখের পানি একবার বাদ ছেড়ে দিয়েছে। কি হলো, আমাকে আম্মু ডাকবে না? আপনি বকা দেবেন না তো? আন্টি আর দেরি না করে বাবুকে বুকের মধ্যে আগলে নিলেন। না রে সোনা, তোকে আর বকা দেবো না। তুই আজ থেকে আমাকে আম্মু ডাকিস। তুই আমার ছেলে হিসেবে এই পাশেই থাকবি। বাবুর কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। ভাবতেই পারবে না আন্টি ওরে আম্মু ডাকতে বলছে। এবার আন্টি একটু ধমক দিল। কি হলো, ডাকছিস না কেন আম্মু? আম্মু, আমি তোর মা আজ থেকে। আর একদম কান্না করবি না, একদম বলবি না যে তোর আম্মু নেই, আমি তোর আম্মু। আপনি তাহলে আমাকে আর বকা দেবেন না তো? দেব, কথা না শুনলে। বকা না, মায়ের দিব। যখন বর্ষা আমার কথা শোনে না, যেমন করে মায়ের দিই তেমন করে তোকেও মায়ের দিব। নে, এবার খেয়ে নে। না খেয়ে খেয়ে কেমন রোগা হয়ে গেছিস, তোর তো শরীর খারাপ করবে। আন্টি বাবুকে খাইয়ে দিতে লাগলো। বাবুর চোখের পানি যেন বেড়েই চলছে, থামছে না। কি হলো, এখন আবার কান্না করিস কেন? দেখুন না ম্যাডাম, কান্না করতে চাই না, তবুও পানি পড়ছে। এখনো ম্যাডাম বলছিস? আম্মু বল। ভুল হয়ে গেছে আম্মু, আর কান্না করব না। আন্টি বাবুকে খাইয়ে দিয়ে ওরে শুয়ে দিল, দিয়ে ওর রুমে চলে গেল। আন্টি তার ভুল বুঝতে পারছেন, ছেলেটার সাথে খুব দুর্ব্যবহার করেছেন। সবাই গিয়ে শুয়ে পড়লো। আর বাবু আজকে অনেক খুশি, বাবু তার মাকে পেয়েছে। বাবু আসলে সত্যি খুব লাকি। সকালবেলা ঘটলো আরেক কাণ্ড। স্যার কিছু লোককে নিয়ে এসেছেন, তারা মূলত আসছে এতিমখানা থেকে। স্যারের এসব আর ভালো লাগছে না, অশান্তির সৃষ্টি হয়েছে। আর ওনার কাছে পরিবারের গুরুত্ব বেশি, তাই বাবুকে এতিমখানায় দিবেন, সব খরচ নিজে নিয়ে। এনারা কারা আব্বু? ওনারা এতিমখানা থেকে এসেছে, ওখানে বাবুকে শিফট করে দেব। স্যারের কথা শুনে বর্ষা আকাশের চাঁদ হাতে পেয়েছে। বর্ষা দৌড়ে গিয়ে বাবুকে ডেকে নিয়ে আসলো। কি হয়েছে? বাবু, আমাকে তুমি ক্ষমা করে দাও, তোমাকে এখানে রাখতে পারছি না। তবে চিন্তা করো না, আমি তোমাকে খুব ভালো জায়গায় রাখবো আর প্রতিদিন দেখা করে আসবো। বাবুর মন খারাপ হয়ে গেল, তবু হাসি মুখে বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওখানকার লোকেরা বাবুকে নিয়ে যেতে লাগলো। তখনই আন্টি আসলো। এই বাবুকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? বাবুকে এতিমখানায় দিয়ে দিচ্ছি, আমার অশান্তি ভালো লাগে না। এতিমখানায় এতিমরা থাকে, কিন্তু বাবুর তো আমি আছি, তো ও কেন এতিমখানায় যাবে? কি বলছো আম্মু? আপদ বিদায় হচ্ছে? তুমি চুপ থাকো। আর বাবু কোথাও যাচ্ছে না, আমাদের সাথে এখানেই থাকছে, এই বাড়িতেই। তোমার অসুবিধা হবে? বাবু আমার ছেলে, আমার বাসায় থাকলে কোনো অসুবিধে নেই, থাকবে আমাদের সাথে। আম্মু, তোমার মাথা ঠিক আছে? ওই ছেলেকে বের করে দাও।
না, ও আমাদের সাথে থাকবে। আপনারা চলে যান, বাবু কোথাও যাবে না। বর্ষা রাগ করে ওর রুমে চলে গেল। আর স্যার বলল, তুমি বাবুকে? হ্যাঁ, আমি বাবুকে মেনে নিয়েছি, আর কাল রাতে বাবুকে নিজের হাতে খাইয়ে দিয়েছি। বাবু, আমি তোমার কে? আম্মু, এই বলে বাবু দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। আর বর্ষা সেটা দেখে খুব রেগে গেল। এভাবে প্রায় 10 বছর পার হয়ে গেল। বাবুকে সবাই ভালোবাসে, তবে বর্ষা খুব ঘৃণা করে, সহ্য করতে পারে না, এমনকি মেরে ফেলতে চায়। এত রাগ, বাবুর বাবা মাকে বস করে দিয়েছে। বাবু এখন আন্টি আর স্যারের অনেক প্রিয় পাত্র। তারা দুজন খুব ভালোবাসে বাবুকে, কিন্তু বর্ষা বাবুর জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। সারাদিন বাবুকে অপমান করে মুখে যা আসে তাই বলে, আর বাবু নীরবে তা সহ্য করে। আজকে কলেজে গিয়ে দেখে বাবু ওর বন্ধুদের সাথে বসে আছে। সেখানে বর্ষা গিয়ে, ফকিন্নি, লাট সাহেবের মতো তো বসে আছিস। আমি বলেছিলাম আমার নতুন জুতো আনতে, এনেছিস তো বাসায়? মেম সাহেব, এসব কথা এখানে না বললে কি নয়? কেন, তোর প্রেস্টিজে লাগে? মেম সাহেব, আপনি এসব কথা বাসায় গিয়ে বলেন। না, আমার যেখানে মন চাইবে সেখানেই বলবো। আমি তোর বাসায় থাকি না, তুই আমাদের বাসায় পড়ে আছিস। শুধু তাই না, আমার বাবা আর মাকে তুই বশ করে রেখেছিস। মেম সাহেব, আপনি শুধরাবেন কবে? কুত্তা, তুই আমাকে কথা শোনাচ্ছিস? আমি তোকে... এই বলে সবার সামনে সাব্বিরের গালে থাপ্পড় মেরে দিল দুইটা, মেরে চলে গেল। দোস্ত, তোরে কতবার বলছি তুই আমার বাসায় এসে থাক, কেন ওই বাসায় পড়ে আছিস? তুই শুধু একবার বল, দেখ ওই মেয়ের কি অবস্থা করি। মোটেও না, ওর কোনো ক্ষতি করিস না। এত অপমান করে তাও কিসের জন্য পড়ে আছিস? আমি কে ছিলাম সেটা ভুলে গেলে চলবে না। জানিস ঠিকভাবে খেতে পেতাম না, সকালে খাবার জুটলে সারাদিন জুটতো না, আর না ছিল থাকবার জায়গা, না ছিল পড়বার বস্তু। কিন্তু স্যার আমাকে রাস্তা থেকে তুলে এনে নতুন করে বাঁচতে শিখিয়েছেন। জানিস আমার আম্মুর আছে কি জানি না, তবে আম্মু পেয়েছি। তারা সবাই আমাকে এত ভালোবাসে। শুধু বর্ষা একটু খারাপ ব্যবহার করে, কিন্তু আমি ওদের নুন খেয়ে বড় হয়েছি। এখন আর বেইমানি করতে হয় নাকি? আর বর্ষার কথায় আমি কিছু মনে করি না। দেখবি বর্ষা একদিন বুঝবে, কিন্তু সেদিন কোনো পথ থাকবে না। থাক, বাদ দে, চল বাসায় যাই। চল। বাবু বাসায় চলে আসলো। আসার পর, আম্মু আম্মু কই গেলে? এই তো, আই ফ্রেশ হয়ে আসো, খেতে দিয়েছি। বাবু গিয়ে ফ্রেশ হয়ে আসলো। ক্ষুধা লাগছিল তাই খাবার নিয়ে বসে আছে। একটু পরেই বর্ষা আসলো। এসেই, লাট সাহেবের বাচ্চা, দূর হয়ে যা, আমার ক্ষুধা লাগছে। বর্ষা, দিন দিন মুখের ভাষা কি হচ্ছে? আমি ভাবতেও পারিনি তোমার এত অধঃপতন হবে। হ্যাঁ, এখন তো আমি খারাপ। ঠিক আছে, আমি চলে যাই। আমি তো এই বাড়ির কেউ না, ওই তোমাদের ছেলে। থাকো ওরে নিয়ে। মেম সাহেব, আপনি মাথা গরম করবেন না, নিন বসে খেয়ে নিন, আমি সরে যাচ্ছি। বাবু, কোথাও যেও না, তুমি এখানেই থাকো। দেখি ওর সুতা কতদূর গিয়েছে। না আম্মু, আমি রুমে গিয়ে খাচ্ছি। মেম সাহেব, আপনি খেয়ে নিন। বাবু জোর করে উঠে ওর রুমে চলে গেল। কি করবে দোস্ত বাবুর, কারণ বর্ষা তো তার বাবুর বাসায় গিয়ে ওরে অপমান করছে না, বর্ষার বাসায় এসেছে তাই অপমান করছে। চলে গেলে তো আর অপমান করতো না। বাবু খেয়ে দিয়ে শুয়ে পড়লো। ইদানিং স্যার কাজে অনেক ব্যস্ত থাকছে, সেজন্য ঠিক মতো কথা বলতে পারছে না। বিকাল বেলাতে বাবু চলে গেল ছাদে, গিয়ে ছাদে লাগানো গাছ পরিষ্কার করতে লাগলো। তখন বর্ষা আসলো ওর গাছে পানি দিতে। কুত্তা, তোর এত অপমান করি, তোর কি গায়ে লাগে না? চলে যাস না কেন? তোর কি লজ্জা বলতে কিছুই নেই? মেম সাহেব, এতিম অনাথ এদের লজ্জা থাকে না, আর যেটুকু থাকে সেটা আপনাদের মতো ধনীরা দেখতে পান না। তোর মুখে মুখে কথা বলা বের করছি, ইদানিং খুব বেড়েছে। তুই আমার জীবন থেকে সব সুখ কেড়ে নিয়েছিস। তোর জন্য আমার আম্মু পর্যন্ত আমাকে কথা শোনায়। মেম সাহেব, আপনারা বড়লোক মানুষ, আপনার আম্মুর সামান্য কথায় আপনি যদি কষ্ট পান তাহলে কিভাবে হবে বলুন? আর আমি যে আপনার কথা, অপমান, থাপ্পড় সহ্য করে আসছি এই 1 যুগ ধরে। আছিস কেন? দূর হয়ে যা, যেতে পারিস না? চলেই যেতাম, আছি শুধু আপনার বাবা মায়ের জন্য, তারাই আমার পৃথিবী, আর আপনাদের নুন খেয়ে বড় হয়েছি। কিছু তো শোধ করতে হবে। লাগবে না, তুই দূরে গিয়ে মর। মেম সাহেব, আপনি যে আমাকে এত অপমান করেন, এত খারাপ ব্যবহার করেন, তা আপনার কি কখনো মনে হয় নাই যে এটা ঠিক না? তোরে খুন করলে আমার একটুও সমস্যা হবে না। তোর মতো ফকিন্নির... দেখুন, কাউকে কষ্ট দিয়ে কিন্তু সুখে থাকা যায় না। আপনার প্রতিটা আঘাতের কথা আমার মনে গেঁথে আছে। আমি তো যাবই না, বরং দেখব কত অপমান করতে পারেন। তোরে আমি খুন করে দিব। মেম সাহেব, একটা কথা বলি, রাগ করেন না।
কি কথা? এখন আমি আর ছোট নেই, বড় হয়েছি। আর ফকিন্নি হলেও আত্মসম্মান আছে। তাই বলছি কি, সবার সামনে আর অপমান করেন না, কষ্ট হয়। আমি যদি কোনো ভুল করি তাহলে আমাকে বাসায় ফেলে সারাদিন স্যান্ডেল দিয়ে পিটাবেন। তো সবার সামনে অপমান করেন না, এতে আমার থেকে আপনার বেশি সম্মানহানি হবে। আমার সম্মান মানে? দেখুন, সবাই তো জানে আমি আপনার বাসার কুকুর, কাজের লোক। আমি তো আপনার সাথে খারাপ আচরণ করি। কুকুর মানুষের পায়ে কামড় দেয়, কিন্তু মানুষ কিন্তু তা করেন না। সবার সামনে আপনি আমাকে মারলে সবাই আপনাকে খারাপ ভাববে, সেজন্য আর সবার সামনে অপমান করবেন না প্লিজ, দোহাই লাগে আপনার। আমাকে এত জ্ঞান দিতে হবে না। তোর থেকে জ্ঞান নিয়ে বড় হবার ইচ্ছা নেই। লোকে কি বললো তা নিয়ে বর্ষার কোনো মাথা ব্যথা নেই। বাবু উঠে চলে আসলো। বাবু জানে বর্ষাকে বলে কোনো লাভ নেই। বাবু বিকেলবেলায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাইরে যাচ্ছে, তখন বর্ষা তার বান্ধবীদের সাথে বেড়াতে গিয়ে বের হয়েছে। বাবুর এলাকার অনেক ছেলে বাবুর সাথে বন্ধুত্ব করতে চাইলেও বাবু শুধু শাওনকে নিয়ে খুব ভালো বন্ধু ভাবে। বাবু শাওনের জন্য অপেক্ষা করতে লাগলো। খানিকক্ষণ বাদে শাওন আসলে দুজন মিলে ঘুরতে বের হলো। বন্ধু, তোর খুব কষ্ট হয় তাই না? বর্ষা অনেক খারাপ ব্যবহার করে। আরে না, বর্ষা খারাপ ব্যবহার করে তাতে কি? ওর বাসায় সবাই তো আছেন, তারা আমাকে তার ছেলের মতো দেখেন, খুব ভালোবাসেন। তাদের ভালোবাসার কাছে বর্ষার খারাপ ব্যবহার হার মেনে যায়। চল গিয়ে ফুচকা খেয়ে আসি। না থাক। না চল। শাওন বাবুকে জোর করে নিয়ে গেল ফুচকা খাওয়াতে। খানিকক্ষণ বাদে বর্ষা আসলো ওর বন্ধুদের সাথে। একদম কথা বলবি না, চুপ করে থাক। আজ যে কিছু বললে আমি সহ্য করব না। না, ওরে যেন কিছু বলিস না। দেখা যাবে। প্লিজ শাওন, ওরে কিছু বলিস না যেন। এভাবে খানিকক্ষণ বাদে ফুচকা খেতে খেতে বর্ষা বাবুর দিকে এগিয়ে আসলো। মেম সাহেব কিছু বলবেন? আমরা ফুচকা খাবো, এখান থেকে চলে যা। এই মেয়ে, এটা কি তোমার বাবার জায়গা যে চলে যাব? প্লিজ শাওন চুপ কর, চল এখান থেকে, আমরা চলে যাচ্ছি। না, কোথাও যাচ্ছি না। এতই যদি সমস্যা হয় আপনি চলে যান। নিজে পারিস না বলে কি বন্ধুকে দিয়ে কথা বলাচ্ছিস? প্লিজ শাওন চুপ কর, চল এখান থেকে। মেম সাহেব আমরা চলে যাচ্ছি। এই, তুই কেন ভয় পাস ওই মেয়েকে? ও একটা মেয়ে আর তুই একটা ছেলে। তুই ওকে ভয় পাবি না, ও তোকে ভয় পাবে। তোর পায়ে পড়ি, চুপ কর। মেম সাহেব আপনি কিছু মনে করবেন না। তোর ব্যবস্থা আমি করছি, বাসায় আয়। বর্ষা রাগ করে চলে গেল। আজকে কপালে খারাপ আছে। তোরে বললাম কথা বলিস না, তবু কি করলি? আর কতদিন চুপ করে থাকবি? ওর কথায় জবাব দে, দেখবি ও আর তোর উপর অত্যাচার করবে না। না রে, ওরে বকা দিতে হবে না। আম্মু একটা বকা দিলেই কান্না করে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। বর্ষা অনেক আদরের মেয়ে। ঠিক আছে, শোন ওর বকুনি, যেমন খুশি। ওই জোরে রাগিয়ে দিলি, জানি না বাসায় গিয়ে কি তোলপাড় করে। ও যা বলবে তার জবাব দিবি, দেখবি আর কোনো কথাই বলবে না। যা বাসায় যা, আমিও বাসায় যাচ্ছি। বাবু শাওনকে বিদায় জানিয়ে বাসায় আসলো। বাসায় আসবার সাথে সাথে, কুত্তার বাচ্চা, তুই তোর বন্ধুকে দিয়ে আমাকে অপমান করাস। আজ তোর একদিন কি আমার একদিন। মেম সাহেব, আপনি শাওনের কথায় কিছু মনে করেন না। আমি ওরে কিছু বলিনি, তবুও ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আচ্ছা, তোর মাথায় এটুকু যায় না যে তুই থাকলে আমি বিরক্ত বোধ করি? তবু কিসের জন্য পড়ে আছিস? ভালোবাসা, আম্মু আর স্যারের ভালোবাসা আমাকে যেতে দিচ্ছে না। দূর হয়ে যা। এত লোক মরে, তুই মরতে পারিস না? দোয়া করুন যাতে তাড়াতাড়ি মরে যাই। যা গিয়ে গাড়ির তলায় মাথা দে। জানেন, একটা কুকুর কেউ মানুষ এত অবহেলা করে না যতটা আপনি করেন। মেম সাহেব, আমি মানুষ, পাথর না। আমার কষ্ট হয়। কষ্ট হয়তো আছিস কেন? চলে যা। বললাম না, একটা নিষিদ্ধ মায়া আমাকে ধরে রেখেছে, তা না হলে কবেই চলে যেতাম। জানেন, এতিমদের সাথে ভালো ব্যবহার করতে হয়। আপনি কি বুঝবেন এতিমের কষ্ট? আপনার তো সব আছে। কি রে, কি কথা হচ্ছে? আম্মু তেমন কিছু না, ওই কলেজের ব্যাপারে কথা বলছিলাম। বাবু গুছিয়ে নাও, আমরা রাজশাহী যাব, আমার বাবার বাড়ি। আম্মু আপনাকে একবার তো বলেছি, কোথাও যেতে ইচ্ছে করে না, আমি বাসায় থাকবো। প্লিজ, দোহাই লাগে আপনার, আমাকে নিয়ে যেতেন না, আপনারা যান। ঠিক আছে বর্ষা, তুই গুছিয়ে নে, কাল ভোর 4টার ট্রেন। আমি যাব, তাও তোমার ওই বাবার বাড়ি? স্নান করার জন্য একটা ভালো বাথরুম নেই, আর রাতের বেলায় সবাই একসাথে ঘুমাবে। আর ওই বুড়ি তো আছে, আমাকে দেখলে বলবে, এ বর্ষা তোর চুল এমন কেন, সামনের দিকে এমন করে রং করা কেন, পায়জামা এত ঢিলা কেন, হাতের নখ বড় কেন, আয় মাথায় তেল দিয়ে দিই। এইসব আদিক্ষেতা দেখলে মেজাজ গরম হয়ে যায়। আমি যাবই না। বাবুর সাথে থাকতে পারবি? বাসায় বাবু আর তুই কোনো ঝগড়া করবি না তো? ওই ছেলেকে এই কয়দিন বাসায় আসতে নিষেধ করে দাও, তাহলেই হবে। হ্যাঁ, বাড়ির বাইরে থাকবে, বাবু বাসায় থাকবে। সে দেখা যাবে। বর্ষা, তুই এমন কেন? ছেলেটার সাথে একটু ভালো ব্যবহার তো করতে পারিস। একটা দিন ভালো ব্যবহার করে দেখিস। আরে আন্টি, মেম সাহেব তো অনেক ভালো ব্যবহার করে,
শুধু আপনাদের সামনে আপনাদের দেখানোর জন্য এমন করে নাটক করেন। থাক, আমি জানি। আসো, খেয়ে নাও। আমি পরে খাবো, আপনারা খেয়ে নিন। বাবু জানেন বর্ষা খাবে না, যদিও খায় সেজন্য পরে খাবে। ওরা সবাই খেয়ে নিল। বাবু গিয়ে রুমে শুয়ে পড়লো। খানিকক্ষণ বাদে আন্টি খাবার নিয়ে বাবুর রুমে গেল। বাবু, বর্ষা তোকে খুব কষ্ট দেয়, তাই না? না আম্মু, বর্ষা অনেক ভালো একটা মেয়ে, ওর ওসবগুলো বেশ ভালোই লাগে। হ্যাঁ, নে, খেয়ে নে। আচ্ছা আম্মু, আমি যদি চলে যাই তাহলে কি আপনি কষ্ট পাবেন? ওই কথা আর একবারও বলে দেখ, আমি আর তোর সাথে কথাই বলবো না। আমাকে ছেড়ে তুই কোথায় যাস না। কোথাও যাব না। নে, ঘুমিয়ে পড়, কাল ভোরে যেতে হবে। আর বর্ষা যদি কিছু বলে তাহলে রাগ করিস না। আরে আমি